হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কোন অধ্যায়ের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের কিন্তু এই অর্ধবার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত সিলেবাস। তার মানে তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয় এবং এই চতুর্থ অধ্যায়ে দেখো 70 পৃষ্ঠায় শেষ হয়ে গেছে। তার মানে এই চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় শেষ হবে। তো তোমরা তার সব কিছু পড়তে পারবে না এই কয়েকদিনে। তো কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমরা, সে বিষয়ে আজকে আমরা দিক নির্দেশনা দেবো। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। তো দেখো এই ব্যাপারে আমরা শিখব কীভাবে আমাদের স্বাস্থ্যকে আমরা কী করতে পারি, সবসময় সুরক্ষিত রাখতে পারি। তো দেখো যে এই সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের যে ব্যক্তির যে কাজ আছে সেই কাজগুলোকে এই ছকটা আমরা চাইলে পূরণ করতে পারি, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এরপর দেখো আমার দৈনন্দিন সময়, অর্থাৎ আমি কোন সময় কী করেছি এই ছকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু সবাই এই ছকটা সবাই মনোযোগ দিয়ে চেষ্টা করবে এটা করতে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে কী দেখো আছে আমাদের, যে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস, অর্থাৎ কোন কোন কাজগুলো করলে আমরা ভালো থাকতে পারবো এবং কোন কোন অভ্যাসগুলো আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটা কিন্তু আমাদের জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সবাই আমরা মনোযোগ দিয়ে করব এই ছকটা। তো দেখো তারপরে আমার ভালো থাকা, অর্থাৎ ভালো আমি কখন থাকবো, যখন আমার শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য এই তিনটাই ভালো থাকবে, ঠিক আছে? তো দেখো এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের যে পরবর্তী অংশ আছে সেই পরবর্তী অংশে আমরা চলে যাব। তো দেখো পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি? আমাদের পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে তোমার নিরাপদ খাবার, নিরাপদ জীবন। তো চলো আমরা এই নিরাপদ খাবার, নিরাপদ জীবনে কী আছে সে বিষয়গুলো একটু দেখে নেই। তো দেখো এরপরে যে আছে যে নিরাপদ খাবার, নিরাপদ জীবন, এইখানে আমরা কোন কোন বিষয়গুলো করব দেখো। আমরা জানতে পারবো কোন খাবারগুলো আমাদের জন্য নিরাপদ এবং কোনগুলো আমার জন্য নিরাপদ নয়। তো এই অধ্যায়ে আমরা মূলত শিখব খাবার প্রস্তুত কীভাবে করা হয় এবং এতে কার অংশগ্রহণ করে, এটাও তো গুরুত্বপূর্ণ নয়। তারপরে পরিবেশন কীভাবে করা হয় এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার সংরক্ষণ কীভাবে করা হয় এবং কে করেন। তো মেইনলি তোমাদের এই কোশ্চেনটাই গুরুত্বপূর্ণ, যে কীভাবে আমরা খাবারটা সংরক্ষণ করতে পারি অধিক সময়ের জন্য। তো এরপর আছে কি খাবারের পুষ্টিমান বজায় রাখতে কী করা হয়, এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা এটাও দাগিয়ে রাখো। তো তোমাদের সামনে যদি বই থাকে তাহলে বইটা দাগিয়ে রাখলে ভালো হয়। তারপরে দেখো এর পরবর্তী কোশ্চেনটা আছে যে খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ প্রক্রিয়ায় তুমি কী কী ভূমিকা পালন করছো, এই ছকটাও তুমি পূরণ করবে। এর পরবর্তী তুমি 13 পৃষ্ঠায় চলে যাও এবং যে আমাদের কাজ এবং খারাপ বা নিরাপদ রাখতে আমরা কোন কোন কাজ করতে পারি এগুলো কিন্তু আমাদের সবার মিলে প্র্যাকটিস করতে হবে। এবং এই যে দেখো এই কোশ্চেনটাও তোমরা পড়বে যে যে সকল কারণে খাবারটা কী হয়ে যায়, অনিরাপদ হয়, সেই কারণগুলো কি? যখন খাবারটা দুর্গন্ধযুক্ত থাকে, জীবাণুযুক্ত খাবার থাকে এবং যখন খোলা অস্বাস্থ্যকর খাবার থাকে এবং ফাঙ্গাসযুক্ত খাবারে আমাদের কি হয়, আমাদের ক্ষতি হয়। তো এগুলো আমরা কি করব, সবাই মিলে প্র্যাকটিস করব। তো এর পরবর্তীতে আমরা যে তোমাদের 19 পৃষ্ঠায় চলে যাব যে খাদ্য অপচয় রোধ করার উপায়, অর্থাৎ কীভাবে আমরা খাদ্য অপচয় রোধ করতে পারি। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা সবাই মিলে পূরণ করবো এই ছকটা, ঠিক আছে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো দেখো স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার খাওয়া এবং খাবার রান্নার কিছু উপায় যে আছে, যে এখানে এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসতে পারে, যেমন লাল ছাটা ও আছাটা চালের ভাত খাওয়া, তারপরে বসা ভাত বা ভাতের না হেলে রান্না করা, শাকসবজি ধুয়ে খাওয়া, তারপর মাছ মাংস শাকসবজি সঠিক তাপমাত্রায় সিদ্ধ করা যেন জীবাণুগুলো মরে যায়। তো এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি আমাদের খাবারটা কিন্তু কী হবে, অনেক নিরাপদ হয়ে যাবে। এবং নিরাপদ খাবার নিয়ে তুমি বিভিন্ন স্লোগান তৈরি করতে পারো, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কিন্তু নিরাপদ খাবার নিয়ে বিভিন্ন স্লোগান তৈরি করা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এর পরবর্তীতে আমরা পরবর্তী পার্টে চলে যাই। তো দেখো তো এই যে এখানে যে তোমার একটা মূল্যায়ন ছক আছে, এটা কিন্তু আপাতত লাগছে না, এটা পরবর্তীতে লাগতে পারে। তো দেখো এর পরবর্তীতে আমরা পরবর্তী চ্যাপ্টার যাচ্ছে শারীরিক ফিটনেস, এখানে চলে যাব। তো এই শারীরিক ফিটনেসে আমরা কীভাবে আমাদের শরীরকে ফিট রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি সে ব্যাপারে আমরা জানবো। তো দেখো শারীরিক ফিটনেসের মধ্যে কী কী অন্তর্ভুক্ত আছে, দম, তারপরে শক্তি, তারপরে বিভিন্ন কিছু সমন্বয় এবং আরও আছে কি নমনীয়তা এবং গতি। তো এই বিষয়গুলো কিন্তু শারীরিক ফিটনেসের ভিতরে অন্তর্ভুক্ত। তো দেখো এরপরে আমরা পরবর্তী পার্টে চলে যাবো। শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি তুমি সেগুলো এখানে লিখে রাখবে। অর্থাৎ চলে এবার শারীরিক ফিটনেসে আরও যে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমরা জেনে নেই। প্রথম কি আছে, দম বৃদ্ধি করা, অর্থাৎ কীভাবে আমাদের দমকে আমরা বৃদ্ধি করতে পারি। তো দম বৃদ্ধির বিভিন্ন উপায়ের ভিতরে কী আছে দেখো, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। দম বৃদ্ধির বিভিন্ন ব্যায়াম দেখো, তুমি সাঁতার কাটা, সাইকেল চালানো, ওইভাবে দৌড়ানো,
তারপরে তোমার দড়ি লাফ, তারপরে বিভিন্ন ব্যায়াম করা, জগিং করা, এগুলো তুমি করতে পারো। এখানে দম বৃদ্ধি পাবে এবং এগুলো দম বৃদ্ধির যে উপকারিতা কি সেই উপকারিতাটা লিখবে। এবং শারীরিক শক্তির যে বৃদ্ধির ব্যায়াম, কীভাবে আমাদের শক্তি বৃদ্ধি পাবে, আমরা যে এই আসনগুলো অনুশীলন করতে পারি। ঠিক আছে, এই আসনগুলো যদি আমরা কী করি, প্র্যাকটিস করি, তাহলে আমাদের কী হবে, আমাদের শারীরিক শক্তিটা কিন্তু বৃদ্ধি পাবে। এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। তো দেখো তোমরা এগুলো প্র্যাকটিস করবে। যে এখানে যে একটা দেখতে পাচ্ছ, যে মাটিতে শুয়ে ব্যায়ামটা করা হয়, তারপর এটা বুক ডাউন, তারপর তোমার এই যে সিট আপ যে আছে এই সিট আপ করা, তারপর তোমার এই যে এই ব্যায়ামগুলো তোমরা কী করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, এগুলো করার পর যে গতি বৃদ্ধির ব্যায়াম, অর্থাৎ কীভাবে আমাদের গতিকে আমরা বৃদ্ধি করতে পারি, আমরা উঁচু কোনো জায়গায় উঠতে পারি, তারপরে একটা জায়গাকে ধাক্কা দিতে পারি, তারপরে আমরা জগিং করতে পারি, তারপরে ভারী কিছু নিয়ে আমরা দৌড়াতে পারি। তো এগুলো শুনলে আমাদের কী করবে, গতি বৃদ্ধির ব্যায়াম হবে এবং এগুলোর উপকারিতা আমরা লিখবো। এবং নমনীয়তা বৃদ্ধির যে ব্যায়াম, অর্থাৎ কীভাবে আমাদের শরীরটাকে আমরা নমনীয় করতে পারি, যেখানে যে ব্যায়ামগুলো দেখতে পাচ্ছ এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমাদের শরীরটা কী হবে, নমনীয় হবে। এরপরে দেখো কোঅর্ডিনেশন বা সমন্বয়, এটা আমরা কীভাবে করতে পারি, এগুলো আমরা করব এবং এগুলোর উপকারিতা লিখবো। এবং সাঁতার কাটা তো তোমরা সবাই জানো, সাঁতার অনেকভাবে কাটা যায়, হচ্ছে মুক্ত সাঁতার, তারপর তোমার আছে চিত সাঁতার, তারপর আছে কি তোমার বুক সাঁতার, এরপর আছে কি প্রজাপতি সাঁতার। এগুলো তোমরা দেখবে এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে। এবং মজার কিছু ব্যায়াম এখানে দেওয়া আছে, এই ব্যায়ামগুলো কিন্তু তোমরা সবাই দেখবে। ঠিক আছে, তো এরপরে চলো আমরা পরবর্তী পার্টে চলে যাই। তো পানিতে ডুবে গেলে যা যা করা হয়, এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই কিন্তু মনোযোগ দিয়ে এটা করবে। এবং এখন বর্ষাকাল, তোমরা সবাই নিরাপদে থাকবে এবং পুকুরে যারা সাঁতার জানো না তারা পুকুরের কাছে যাবে না। এবার সাপে কাটলে যা করা হয় এই কোশ্চেনগুলো দেখবে। এবং দেখো এরপরে আরও কী কী কোশ্চেন আছে, যে কেউ পানিতে ডুবে গেলে আমরা যা যা করবো, এখানে ধাপগুলো আমরা লিখে ফেলবো। এবং সাপে কাটলে কী করা হবে সেই ধাপগুলো আমরা কী করব, লিখে ফেলবো। ঠিক আছে, তো চলো এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্টে দেখো আমাদের কি আছে, ভালো থাকা ক্লাব গঠন, অর্থাৎ কীভাবে আমরা ভালো থাকতে পারি এই সংক্রান্ত বিভিন্ন ক্লাব আমরা তৈরি করতে পারি। তো এগুলো করার পর আমাদের আরও কী কী করতে হবে দেখো। এরপরে আমার অগ্রগতি, আমার অর্জনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমরা কী করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো দেখো এখানে যে মূল্যায়ন ছক আছে, আমার অংশগ্রহণ এবং পাঠ্যপুস্তকের কাজ, এই ছকটা তোমরা চাইলে করতেও পারো, না করতে পারো, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এই যে তোমাদের সর্বশেষ অধ্যায়ে আমরা আছি এখন, আমার আত্মবিশ্বাস, আমার পাথেয়। তো এই অধ্যায়ে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে চলো একটু আমরা দেখে নেই। তো এইখানে যে তোমার যে সকল কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়, এই কোশ্চেনটা সবাই মিলে তোমরা দেখবে। এবং এরপরে দেখো কী আসে, এরপরে আছে হচ্ছে আমার যে মানসিক চাপ সবসময় কি খারাপ নাকি, তারপরে এগুলো দেখবে। তারপরে মানসিক চাপের যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো তুমি এখানে লিখবে, তোমার অনুভূতি কি, আচরণ, ইতিবাচক নেতিবাচক প্রভাব, এগুলো তুমি করতে পারো। তো চলো এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাই, যে মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের যে বিভিন্ন ধরনের ইতিবাচক যে প্রভাব তৈরি হয় সেই প্রভাবগুলো আমরা এখানে দেখতে পারি। এবং মানসিক চাপের পরিস্থিতি আমার নেতিবাচক যে আচরণগুলো সেই আচরণগুলো আমরা এখানে লিখে ফেলবো। এবং এর পরবর্তীতে দেখো কী আছে, যে মানসিক চাপ কীভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারি এই ছকটা আমরা পড়বো, এটাও গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে বিভিন্ন উত্তরও দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে এগুলো পড়ে নেবে। এবং আমার যে সংবেদনশীল আচরণ, অর্থাৎ আমরা যে আগের আচরণ কীরকম ছিল আর বর্তমান আচরণ কীরকম, এই ছকটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ছকটা আমরা করে নেব। এবং আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতা, এই ছকটাও আমরা প্র্যাকটিস করব। তো এগুলো করলেই মোটামুটি 70 পৃষ্ঠা পর্যন্তই কিন্তু তোমাদের সিলেবাস ছিল। এগুলো তোমরা প্র্যাকটিস করলেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যখন তোমাদের মেইন কোশ্চেনটা দেওয়া হবে সেই মেইন কোশ্চেনটার সমাধানও কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই এখনই সবার আগে সমাধান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।